আসসালামু আলাইকুম। উপস্থিত ভাঙড় ট্রাফিক ওসি মির্জা ইমামউদ্দিন সাহেব, সার্জেন্ট মনীষ পান্ডে সাহেব এবং সার্জেন্ট রমজান আলী সাহেব, এনাদের উপস্থিতিতে আজকের আমরা পূর্ব কাঠালিয়া মুজাদ্দেদিয়া দরবার শরীফ এবং মাদ্রাসায়ে মাসুমিয়ার ছাত্র এবং মুরিদদের নিয়ে একটা বিশেষ বৈঠক বা আলোচনা ডাকা হয়েছে। সেটা হলো যে আজ এই দরবার শরীফে কলকাতা পুলিশের ভাঙড় ট্রাফিক গার্ড ও বিজয়গঞ্জ থানা থেকে ওসি ও অফিসার সাহেবগণ এসেছেন ট্রাফিক অ্যাওয়ার্ডের সাইবার সিকিউরিটি নিয়ে কিছু বিশেষ আলোচনা করার জন্য, যেটা আমাদের এলাকায় ছিল না। আমরা গর্বিত যে আমাদের ছাত্র এবং মুরিদদেরকে বর্তমানে যে ট্রাফিক সম্পর্কে কিভাবে তারা চলাফেরা করবে রাস্তাঘাটে, তাই সেই সম্পর্কে যে ওনারা বিশেষ আলোচনা রাখবেন। আমরা চেষ্টা করব যে সেই মোতাবেক আমাদের জীবন ব্যবস্থা গড়ে তোলার জন্য। বিশেষ করে আমি আপনাদেরকে বিশেষ করে একটা কথা বলে দিয়ে দেই, ওনারা আলোচনা রাখবেন যখন, যে আপনারা যখন রাস্তাঘাটে চলাফেরা করবেন হেলমেট ছাড়া কেউ চলবেন না। দেখেছেন বোধহয় গত সপ্তাহে আমাদের দরবার শরীফে ফিরে যাওয়ার সময় আমার এক মুরিদ বসিরহাটে জাকির হাজি সাহেব, উনি একটা অ্যাক্সিডেন্ট করে ওনার অনেকগুলো সেলাই পড়েছে মাথায়, হেলমেট কুচি হয়ে গেছে, হেলমেটটা ছিল বলে বেঁচে গেছে। হেলমেট ছাড়া কেউ চলবেন না। তেমনি ড্রাইভিং লাইসেন্স আর গাড়ির কাগজপত্র ওকে রেখে দেবেন। আর একটি হিসেব করে গাড়ি কন্ট্রোলের মধ্যে, আয়ত্তের মধ্যে 30-এর মধ্যে বা 20 থেকে 30-এর মধ্যে রেখে দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করবেন। বিশেষ আলোচনাগুলো ওনারাই করবেন, আমি শুরু করে দিচ্ছি। আসুন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, এখন আপনাদের সামনে মাননীয় সার্জেন্ট রমজান আলী সাহেব আপনাদের সামনে কিছু আলোচনা রাখছেন। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে হুজুর সাহেব আপনাদেরকে একটা বিষয় অবগত করেছেন, সেটা হচ্ছে রাস্তাঘাটে চলতে গেলে কিছু নিয়ম মেনে চলতে হবে। এই ট্রাফিক সংক্রান্ত কিছু নিয়মাবলী আপনাদেরকে জানানো আমাদের মূল উদ্দেশ্য আজকে। এর জন্য এখানে ভাঙড় ট্রাফিক গার্ডের ওসি ইন্সপেক্টর ইমামউদ্দিন স্যার, আমাদের বিজয়গঞ্জ থানার অফিসার এবং আমি আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরব। হুজুর সাহেব যেটা বললেন হেলমেটের ব্যাপারটা, দেখুন এখানে সব বয়সের মানুষ আমরা উপস্থিত আছি। আপনারা যারা বয়স মোটামুটি 50+, তারা অনেকে হয়তো বাইক চালান, অনেকে চালান না। তাদের মধ্যে একটা ধারণা হচ্ছে কপালে যেটা লেখা আছে সেটা হবে। বিপদ তো মানুষের হাতে না, বিপদ হচ্ছে যে লেখা সে লেখে। সেটা যেমন ঠিক তেমনই একটা জিনিস মাথায় রাখতে হবে, সুরক্ষার বিষয়ে কিন্তু জোর দেওয়া হয়েছে।
এরকমও কিছু কথা বলা হয়েছে যে ইংরেজিতে একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। অর্থাৎ কোনো একটা বিপদ ঘটে গেল, সেটা আমি সমাধান করব, এটা যতটা ভালো তার থেকে বেশি ভালো যদি বিপদটাই না আসে। কি তাই তো? রাস্তাঘাটে চলছি আমরা, দেখা গেল ছোটোখাটো ভুলগুলো আমরা নজরআন্দাজ করে দিই, আমরা গুরুত্ব দিই না। হুট করে সিগন্যাল থেকে বেরিয়ে গেলাম, হুট করে রাস্তা পার হয়ে গেলাম, বা আমি ডান দিক থেকে বাম দিকে আসছি, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, কোনো হাত দেখানো ছাড়াই আমি ঢুকে গেলাম। আমি দেখলাম না পেছন থেকে কোনো বড় গাড়ি আসছে কিনা, কোনো গাড়ি জোরে আসছে কিনা। অথবা হয়তো আপনি ভাবছেন গাড়িটা আসতে আছে, ড্রাইভার হয়তো অন্যদিকেই তাকাচ্ছিল, গাড়ি আসতে ছিল, পেছনের ড্রাইভার হয়তো অন্যদিকে তাকাচ্ছিল। আপনি ভাবলেন যে পেছনের ড্রাইভার ব্রেক মারবে, ড্রাইভার হয়তো ব্রেকটা দিল না। বিপদটা কিন্তু আর ড্রাইভারের হবে না, বিপদটা আপনার হবে। আমি কি বোঝাতে পারছি? নিজের সুরক্ষা নিজের হাতে। আপনি যখন রাস্তায় নামবেন তখন কখনোই আপনার এটা ভাবা ঠিক হবে না যে পেছনের ড্রাইভার আমাকে দেখে ব্রেক মেরে দেবে। ড্রাইভার হয়তো ব্রেকটা কষেছিল, ব্রেকটা ঠিক মতো লাগেনি, 2 মিটার গাড়িটা এগিয়ে গেল। যখনই গাড়িটা 2 মিটার এগিয়ে যাবে তখন আপনার কি হবে? আপনি তো ভেবেছিলেন গাড়িটা 2 মিটার আগে থেমে যাবে, গাড়ি তো থামলো না। সুতরাং রাস্তাঘাটে যখন বেরোবেন তখন কিছু নিয়ম কানুন আছে যেগুলো মেনে চলতে হবে। যেমন রাস্তার কথা যদি বলি আমি, রাস্তার সিগন্যাল, যখন আপনি কোনো গাড়িকে ওভারটেক করবেন তখন অবশ্যই দেখবেন যে সামনে থেকে কোনো গাড়ি, পেছন থেকে কোনো গাড়ি জোরে আসছে কি না। আপনি যখন ডানে বা বামে যাবেন তখন এটা নিশ্চিত করবেন যে কোনো গাড়ি পেছনে দাঁড়িয়ে আছে, কত জোরে আসছে বা আসছে না, বা আপনি সেফলি ডান দিকে বাম দিকে যেতে পারবেন, এগুলো আপনাকে নিশ্চিত করতে হবে। হুটহাট করে সাইকেল নিয়ে ঢুকে যাবেন, বাইক নিয়ে ঢুকে যাবেন, এটাতে বিপদ কিন্তু আপনার। আর একবার বিপদ হয়ে গেলে সেটা সারানো একটু চাপের। আপনারা এখানে দেখেছেন আপনাদের রাস্তাঘাটে আমরা এত চেষ্টা করার পরেও অ্যাক্সিডেন্ট কমাতে পেরেছি, বন্ধ করতে পারিনি। আগের তুলনায় আমরা আমাদের প্রচেষ্টায়, কলকাতা পুলিশের প্রচেষ্টায় অ্যাক্সিডেন্ট অনেক কমেছে, কিন্তু তারপরে কি আমরা একদম জিরো করে দিতে পেরেছি? জিরো কিন্তু আমরা করতে পারিনি। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, ধাক্কা, এগুলো হতেই আছে। এগুলো তখনই সম্ভব যখন আপনারা সচেতন হবেন। আপনাদের সচেতনতা আমাদের আগে দরকার। হুজুর সাহেব যেটা বলেছেন হেলমেটের ব্যাপারে, হেলমেটটা আপনারা অবশ্যই পরুন। শুধু আপনারা না, আপনি যখন বাইকে আপনার ছেলে, আপনার নাতি, আপনার কোনো আত্মীয়কে পেছনে নিয়ে যাচ্ছেন, তাদেরও হেলমেট পরানোটা অভ্যেস করুন। আপনাকে দেখেই শিখবে। আপনি যখন নিজেই একটা সচেতন নাগরিক হবেন, আপনাকে দেখে আপনার পরবর্তী প্রজন্ম ঠিক সচেতন হয়ে যাবে। এই ছোটোখাটো বিষয়গুলো একবার ভেবে দেখবেন। আপনাদের তো এখানে প্রায় কলকাতা পুলিশ 2.5 বছর প্লাস হয়েছে। আমরা কম বেশি প্রতি মাসে 2-3টে অ্যাওয়ারনেস করে থাকি, আপনাদেরকে সচেতন করে থাকি। অনেকটা আপনারা শিখেছেন, অনেকটা মেনে চলেছেন, তারপরেও আরও চেষ্টা করতে হবে। এটা আইন মানাটা দেশের জন্য যেমন জরুরি, নিজের জন্য তেমন জরুরি। হুজুর সাহেব আরেকটা ব্যাপার বলেছেন, সেটা হচ্ছে লাইসেন্সের ব্যাপারে। আপনাদের মনে হতে পারে আমি তো ভালোই গাড়ি চালাই, লাইসেন্সের কি দরকার? যারা লাইসেন্স করেছেন তারা জানেন লাইসেন্সের জন্য বিভিন্ন পরীক্ষা হয়। সেই পরীক্ষায় বলে দেওয়া হয় যে লাল আলোটা রাস্তায় কি জন্য জ্বলে, সবুজ আলোটা কি জন্য জ্বলে, রাস্তায় যে জেব্রার মতো দাগ কাটা কাটা থাকে সেগুলো কি জন্য দেওয়া হয়। যারা লাইসেন্স বানায়নি তারা এগুলো জানবে কি করে? আর যদি সে না জানে, রাস্তায় যখন বেরোবে তখন সেগুলো বুঝতেই পারবে না যেগুলো কি জন্য দেওয়া আছে। এবার আপনি কোনো একটা বিষয় যদি বুঝতেই না পারেন তাহলে সেটা মানবেন কি করে? তার জন্য আপনার অবশ্যই ট্রাফিকের জ্ঞানটা থাকা দরকার। আর এই জ্ঞানটা তখনই আসবে যখন আপনি এই বিষয়ে চর্চা করবেন। যাই হোক, আপনাদেরকে এটাই বলবো
যে আপনারা যখন রাস্তাঘাটে বেরোবেন তখন অবশ্যই হেলমেটটা নিয়ে বেরোবেন। আপনারা নিজেরা বেরোবেন, আপনাদের যারা আত্মীয় আছে, আপনাদের ছেলে মেয়ে ভাই বোন যারা আছে তাদেরকেও বলবেন, তাদেরকে বলবেন না, তাদেরকে বাধ্য করবেন অন্তত হেলমেটটা নিয়ে বেরোতে। এই বিষয়ে আরও বিস্তারিত বলবেন আমাদের ট্রাফিক গার্ডের ওসি, আপনাদের সকলের সুপরিচিত আমাদের ইমামউদ্দিন স্যার। আসসালামু আলাইকুম। ঠিক আছে। হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে? আজকে আপনারা তো এখানে মোটামুটি রেগুলার বেসিসে বসতে এবং শুনতে অভ্যস্ত। সাপ্তাহিক এখানে অনুষ্ঠান হয়, হুজুর আপনার কাছে বক্তব্য রাখে, আমরা দেখেছি। আজকে যে বিশেষ প্রোগ্রাম, এই প্রোগ্রামটা হচ্ছে একটা শিক্ষামূলক প্রোগ্রাম আছে। কলকাতা পুলিশের তরফ থেকে আমাদের ভাঙড়ের ডেপুটি কমিশনার পুলিশ সাহেবের সুপারভিশনে এখানে রাস্তায় ট্রাফিক অ্যাওয়ারনেস, মানুষকে সচেতন করা, পথ নিরাপত্তা দেওয়া, এই ব্যাপারের উপরে আমাদের জোর দিতে বলা হয়েছে। সেই জন্যই আমরা থানা এবং ট্রাফিক সবাই মিলে যৌথভাবে ট্রাফিকের উপরে আলোচনা কিংবা আপনার সাইবার সিকিউরিটি, এই যে মোবাইলের ফ্রড, টাকা পয়সা মোবাইল থেকে চলে যাচ্ছে, এ নিয়ে আমাদের সার্জেন্ট সাহেব আলোচনা করবেন। তো যাই হোক, কলকাতা পুলিশ ভাঙড় ডিভিশনে 2024-এর 8 জানুয়ারি ভাঙড় ডিভিশনকে টেক ওভার করে। 8 জানুয়ারিতে আমরা কলকাতা পুলিশ এখানে আসার আগে 30 ডিসেম্বর থেকে আমরা, তখনও অফিসিয়াল আমাদের পোস্টিং হয়নি, আমি এবং আমার টিম 30 ডিসেম্বর 2023 সেই সময় থেকে আমরা ভাঙড়ে পুরো পরিকাঠামো কি আছে না আছে শুধু 1 সপ্তাহ থেকে আমরা পরিদর্শন করেছিলাম এবং দেখেছিলাম। সেটা করার পরে তারপরে 1 সপ্তাহ পরে পোস্টিং হলো। পোস্টিং নিয়ে আমাদের কাজ শুরু হলো। এই 1 সপ্তাহের মধ্যে আমরা দেখেছি, বা পুরনো যে সমস্ত থানাগুলো ছিল সেই থানাগুলোর কাছ থেকে আমরা রেকর্ড নিয়েছি যে ভাঙড়ের কি কি করা যেতে পারে, এখানে ট্রাফিকের শিক্ষা বা পুলিশিং যে কিভাবে কি ধরনের চলবে সেই নিয়ে আমরা একটা স্টাডি করি। সেখানে আমরা পূর্ববর্তী যারা ছিলেন, বেঙ্গল পুলিশে যারা ছিলেন, সেখান থেকে আমরা যা বুঝি, আমরা আগেও শুনেছি, এখানকার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি, শুনেছি যে ভাঙড়ে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় বাসন্তী হাইওয়ের উপরে, এবং যেগুলো হয় সেগুলো মর্মান্তিক হয়। এগুলো আমরা খবরে প্রায় দেখতাম। তো সেই জন্য সেইগুলো আমাদের তরফে আমাদেরকে বলা হয়েছিল যে এরকম অ্যাক্সিডেন্টটা যত সম্ভব কমানো যায়। আমাদের সুপিরিয়র যারা ছিলেন, তখনকার সময়ে কমিশনার পুলিশ স্যার ছিলেন, আমাকে বলেছিলেন যে ইমাম, ওখানে গিয়ে যতটা সম্ভব পারো অ্যাক্সিডেন্টকে কমাও। ওখানে কিন্তু প্রচুর মানুষের, বাসন্তী হাইওয়ে যে অবস্থা, রাস্তার অবস্থা, এমনি রাস্তা চওড়া নয়, তার উপরে যে অ্যাক্সিডেন্টগুলো হয়, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়, মানুষের প্রাণ বেশি যায়, এবং যেগুলো ক্ষতি হয় সেটা মারাত্মক ক্ষতি হয়। তো সেই জন্যই আমরা সবার প্রথমে যেটা বেছে নিয়েছিলাম, ট্রাফিক অ্যাওয়ারনেস, পথ নিরাপত্তা, এবং কিভাবে এইভাবে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া, এগুলোকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া। ভাঙড়ের জায়গা আপনারা জানেন একেবারে ছোট নয়, অনেকটাই বড় জায়গা, একেবারে ছোট নয়। তো সেই জায়গাতে প্রচুর লোক বসবাস করে, গ্রাম্য এলাকা, এখানকার পরিকাঠামোটা পুরো আলাদা, কলকাতা শহরের মতো নয় একদম। কলকাতা থেকে 20-25 মিনিট দূরে হলেও একেবারে কলকাতার মতো নয়। এখানে তখন সেই সময়তে অনেকে সিগন্যালই জানে না, সিগন্যালে লাল হলুদ মানে সবুজ, এগুলো অনেকেই জানে না। সিগন্যালে যে দাঁড়াতে হয় সেটা জানতো না। আমরা এরকম ফেস করেছি, সিগন্যাল করেছি, কিন্তু সিগন্যাল যে দাঁড়াতে হবে
গ্রিনে যে দাঁড়াতে হয়, রেডে যে থামতে হয়, এই গ্রিনে চলতে হয়, রেডে থামতে হয়, এটা অনেকেই জানে না। তো যাই হোক, সেই সমস্ত ক্লাস, তাহলে পরিষ্কার একটা প্যাকেজ যে সমস্ত মানুষদেরকে নিয়ে, যারা পথচারী আছে, গাড়ির ড্রাইভার আছে, রোড ইউজার্স যারা আছে, তাদেরকে নিয়ে একটা ক্লাস করা। তো আমরা লাস্ট 2.5 বছরে প্রত্যেকটা স্কুল, ম্যাক্সিমাম মাদ্রাসা, বাসের ড্রাইভার, টোটো ড্রাইভার, মোটরসাইকেলিস্ট এবং পথচারী, সব থেকে বেশি যেটা ইনভলভ করেছি সেটা হচ্ছে স্টুডেন্টদেরকে, ছাত্রদেরকে ইনভলভ করার মেন কারণ একটা আছে, সেটা পরে বলছি। এই যে সবাইকে ইনভলভ করে ট্রাফিক আইন শেখানো এবং তার সঙ্গে সিগন্যাল শেখা এবং কিভাবে চলতে হবে, কিভাবে পার হতে হবে, টোটালটা শেখানো। এগুলো আমরা স্টার্টিংয়ে শুরু করলাম প্রথমে স্কুলের স্টুডেন্টদেরকে দিয়ে। যতগুলো এখানে স্কুল আছে, সমস্ত স্টুডেন্টদেরকে আমরা প্রত্যেকটা ক্লাসে স্যারদেরকে, হেড স্যারদেরকে চিঠি করে আমি আমার তরফ থেকে আলাদা করে ওখানে গিয়ে ক্লাস করি, এবং যাদের যাদের স্মার্ট বোর্ড আছে সেখানে গিয়ে বিভিন্ন রকম ভিডিও প্রদর্শনী করাই, ট্রাফিকের আইন সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা করি। আজকে এই 2.5 বছর পরে মোটামুটি একটা রেকর্ড বললে আপনারা বুঝতে পারবেন যে এই অ্যাওয়ারনেস, এই যে ট্রাফিক অ্যাওয়ারনেস আজকে আপনারা বসে আছেন এখানে, এর গুরুত্ব কতটা। আলোচনাটা এই জন্যই করছি যে গুরুত্বটা আপনারা বুঝতে পারবেন। 2023-এ আমরা যখন আসিনি, মানে বেঙ্গল পুলিশ ছিল, তখন ভাঙড়ের বুকে 26 জন রোডে মারা গেছিল রেকর্ডেড। ভালো করে কথাটা শুনবেন, 26 জন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছিল রেকর্ডেড। কেন বলছি রেকর্ডেড? কারণ ওই সময়ে কি হতো, গ্রামে অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে যেহেতু মুসলিম এলাকা, পোস্টমর্টম হবে, অনেকে জানাতো না, রাতারাতি তারা নিয়ে গিয়ে সরিয়ে দিয়ে মানে কবর দিত বা মাটি দিত। তো এক্ষেত্রে কি হয়, তো ওদের একটা ভয় থাকে, সেই সচেতন বোধটা কম ছিল। তো অনেক ক্ষেত্রে এরকম কেস হয়েছে যেগুলো রেকর্ড হয়নি, অ্যাক্সিডেন্ট বলে রেকর্ড হয়নি, আবার যেগুলো অ্যাক্সিডেন্ট বলে রেকর্ড হয়েছে তার সংখ্যা হচ্ছে 26 জন। যাই হোক, আমরা রেকর্ডেরটা ধরলাম, যেটা হয়নি সেটা হয়নি। এই রেকর্ডের ধরে আমরা আগালাম, সারা ভাঙড়ে যত স্কুল, মাদ্রাসা এবং ড্রাইভার আছে সবাইকে নিয়ে অ্যাওয়ারনেসও জোর দিলাম। প্রচুর হেলমেট দিয়েছি, বসে আঁকো প্রতিযোগিতা, ট্রাফিকের উপরে বিভিন্ন রকমের ছবি আঁকা, তার উপরে প্রাইজ, কুইজ, এগুলো অনেক করেছি। তো যাই হোক, এই 2023-এ 26 জন মারা গেছিল। আমরা 2024-এ যখন শুরু করলাম, সেটা 2024-এ অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার মানে সংখ্যা হয়ে দাঁড়ালো হচ্ছে 14টা অ্যাক্সিডেন্টে 16 জন মারা গেছিল। 14টা অ্যাক্সিডেন্ট কেসে 16 জন মারা গেছিল। তাহলে 2023 থেকে 2024 যখন আমরা কলকাতা পুলিশ এলাম, তখন সেখানে কমলো কটা? 12টা, তাই তো? এরপরে 2025 এলো। 2025-এ ওই 16 সংখ্যা যেটা 2024-এ হয়েছিল, সেটা কমে হয়েছে 9টা। তাহলে 26টা ছিল, 26-এর জায়গায় হলো 16, 16-র জায়গায় হলো 9। এই পরিসংখ্যানটা এই জন্যই বলছি যে এটার মানে হচ্ছে যে আমরা কলকাতা পুলিশের তরফ থেকে যে অ্যাওয়ারনেসগুলো করাই, সেই অ্যাওয়ারনেসের 100টা লোকের মধ্যে 50টা লোক হলেও শোনে, 40 জনও শোনে, এবং শুনে বাড়িতে গিয়ে বলে যে এই ব্যাপার আছে, এগুলো আমাদের মানতে হবে, এগুলো শুনতে হবে। এই যে অ্যাওয়ারনেসের যে ইম্প্যাক্ট, এই ইম্প্যাক্টটা সবার মধ্যে পড়ে এবং অ্যাক্সিডেন্টটা কমানো যায়। তার মানে এটা সফলতার দিকে আগাচ্ছে, সার্থকতা আছে। সেই জন্যই কিন্তু আমরা সেই অ্যাওয়ারনেসটাকে এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি। এই হচ্ছে মূল সূত্র। এবার আমি আপনাদের বলি কেন এটা করতে হবে। দেখুন, রাস্তায় যখন গাড়ি চালাই, প্রত্যেকে আমরা বিবেকবান, বুদ্ধিমান, সব জানি, সব জানতা, অনেক জ্ঞান আছে, পুঁথিগত বিদ্যা প্রচুর, অনেক ডিগ্রিও করে নিয়েছি, কিন্তু হেলমেট পরার সময় হেলমেট পরছি না। মানে আমি শুধু বলছি না, এরকম নয় যে যারা নিরক্ষর আছে বা তারা আছে তারাই হেলমেট পরাটা, তা নয়। কিন্তু আমাদের স্টাডি করে দেখা হয় যে বহু শিক্ষিত মানুষ, স্কুলের টিচার অনেক আছে, অনেক দেখেছি আমরা ভাঙড়ে, স্কুলের টিচার ভালো ভালো জায়গায় সংস্থায় কাজ করছে, হেলমেট নেই মাথায়। এটাও দেখেছি এক্স আর্মি, এখনো ঘুরে বেড়ায় ঘটকপুরে, এক্স আর্মি পার্সন। তো ওনার তো শিক্ষার কোনো ব্যাপার নেই, উনি অনেক শিখেছেন, হেলমেট নেই। তো যাই হোক, এইরকম হেলমেট না পরাটা
আমার মনে হয় এখানে জ্ঞান লাগে না, একটু সচেতনতার বুদ্ধি লাগে যে হ্যাঁ আমি কেন আমাকে পুলিশ বলছে। তো সেই জন্যই সমাজের সব স্তরের লোকেদেরকে আমরা বলবো যে হেলমেটটা পরুন। হেলমেট পরলে যে আপনার ইনজুরি হবে না এমন কোনো কথা নেই, ইনজুরি হতেই পারে, বাট সম্ভাবনা এটা থাকে যে হেলমেট পরলে আপনার ইনজুরি কম হবে, আপনি নাও মরতে পারেন, মাথা আপনার বাঁচবে। রাস্তাঘাটে আমরা স্টুডেন্ট যারা আছি, স্টুডেন্টরা আছে, ছাত্ররা যখন রাস্তায় বেরোয়, এদেরকে যখন নিয়ে যাচ্ছে বাবারা, পুলিশের ভয়ে বাবা কি করলে একটা মাথায় হেলমেট পরে নিল, আর ছেলেটা যেমন আছে এরকম মাথা খালি মাথায় চলে যাচ্ছে। এইটা কি? এটা কি জ্ঞানের অভাব? সে কি জানে না যে আমার ছেলেটাকে হেলমেট পরাতে হবে? তাহলে দেখতে হলে কি হবে? তো বাবা স্বার্থপর, নিজের হেলমেট মাথাটাকে বাঁচানোর জন্য হেলমেটটা পরে নিয়েছে, কিন্তু ছেলেটার কথা একবারও চিন্তা করে না। আর ছেলে বেচারা বাচ্চা মানুষও কি বলবে? বললে ওকে বকাবকি করবে। তো এই জ্ঞানগুলো আমাদের নিতে হবে, সচেতনতা এইখানে লাগে। পুলিশ আপনাদের বলছে, আমরা বলবো, কিন্তু আলটিমেটলি শিখতে হবে আপনাকে। বাচ্চারা যারা আছে তাদের উদ্দেশ্যে বলি, রাস্তায় যখন ক্রস করবে, রাস্তা পারাপার যখন হবে, সবসময় খেয়াল রাখবে, যেহেতু নিজের সেফটিটাই বড় ব্যাপার। কে ভুল করলো, কোন গাড়ি জোরে চালাচ্ছে, কোন ড্রাইভার মদ খেয়ে আছে, কে ওভারটেক করছে, এগুলোর থেকে বড় জিনিস হচ্ছে আমি নিজে কতটা সচেতন আছি। রাস্তায় যখন বেরোবো, রাস্তা পার হওয়ার সময় সবসময় মনে রাখতে হবে যে আমার ডান দিক দিয়ে রাস্তায় আমরা পার হয় কী হয়, সবসময় রাইট, লেফট, দেন স্ট্রেট আর রাইট, এই তো এইভাবে আমার দেখে পার হই। তো রাস্তায় পার হওয়ার সময় আমরা যখন ডান দিকে তাকানোর সময় দেখছি যে একটা বড় বাস আসছে, কিন্তু বাসটা এতটা দূরত্বে আছে যে আমার মনে হচ্ছে, আমার ক্যালকুলেশন আছে যে আমি এখান থেকে পার হয়ে যেতে পারবো। এরকম অনেক সময় হয়তো সবার সঙ্গে হয় কি না হয়, যাতে হয় না হাত তুলবেন। তাহলে বাস দূরে আসছে, আমরা দেখছি যে বাসটা আসছে, আমি পার হয়ে যেতে পারবো, আমার পরিষ্কার ক্যালকুলেশন আছে, সত্যি আপনি পারবেন। বাট আপনার খেয়াল নেই যে বাসের পাশ দিয়ে ডান দিক দিয়ে একটা মোটরসাইকেল ওভারটেক করে আসছে। কারণ বাসের যা সাইজ আছে, ওই বাসের সাইজকে যা ভিউ আপনার আছে, তাতে আপনি মোটরসাইকেলে দেখতে পাবেন না, পাবেন পেছনে এলে। তাহলে কেন বলা হচ্ছে যে বাসের সামনে দিয়ে বা পেছন দিয়ে পার হবেন না? কারণ আপনার পরিষ্কার ভিউটা নেই। যতক্ষণ না আপনি পুরো দেখতে পাচ্ছেন রাস্তাটা একটা হাফ কিলোমিটার মতো বা 200 মিটার পর্যন্ত, ততক্ষণ আপনি শিওর হবেন না রাস্তা পার হওয়ার জন্য। আর ছোট গাড়ি থাকলে, মোটরসাইকেল বা প্রাইভেট কার, এগুলো থাকলে বোঝা যায় যে হ্যাঁ পেছনে ওই সেকেন্ড গাড়ি আসছে, ও ওভারটেক করতে পারে, বা একটা ইঞ্জিন ভ্যান আসছে, সে ডান দিক চাপতে পারে। এই ক্যালকুলেশনগুলো করতে হবে, এগুলো বাচ্চাদের শেখাতে হবে। বহু লোকের এরকম একটা অভ্যাস আছে যে বাস থেকে নেমেই দেখবেন, বাসের সামনে দিয়ে হাঁটছে, মানে রাস্তা ক্রস করছে, বাস দাঁড়িয়ে জানে ও প্যাসেঞ্জার তুলবে, এখন আমি সামনে দিয়ে হেঁটে যাই। আপনি ভেবে নিলেন যে বাস প্যাসেঞ্জার তুলবে, আপনি সঙ্গে সঙ্গে নেমেই কন্ডাক্টর আপনাকে নিচে নামিয়ে দিয়ে ধাক্কা দিয়ে আপনি কি করলেন, সামনে দিয়ে ক্রস করে রাস্তা পাওয়ার চেষ্টা করছেন। ততক্ষণে ড্রাইভারের মাথায় স্ট্রাইক করলো, আর প্যাসেঞ্জার নেই। কন্ডাক্টর একটা ঘন্টা মেরে দিল। ওর কিন্তু খেয়াল নেই আপনার হাইট আর বাসের যে হাইট, বাসের হাইটে যে জায়গা বসে আছে সে কিন্তু আপনাকে দেখতে পাবে না। তাহলে এই যে দেখতে পেলো না, ও গাড়ি চালিয়ে দেবে। এইরকম কেসে কিন্তু বহু অ্যাক্সিডেন্ট আছে, বহু। তো সুতরাং এই যে বড় গাড়ির সামনে বা পেছনে দিয়ে কোনো সময় পার করা যাবে না। ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট কিন্তু এইভাবে হয়। স্কুলের বাচ্চারা যখন বাড়ি থেকে স্কুল থেকে ফিরছি, স্কুল যাওয়ার সময় খুব একটা অ্যাক্সিডেন্ট হয় না, তাড়াতাড়ি করে বেরিয়ে যায়, স্কুলে ঢুকে যায়। যখন স্কুল থেকে ফেরে তখন বেশি অ্যাক্সিডেন্ট হয়, খেয়াল করে দেখবেন কেন হয়। আমরা যে বাচ্চাগুলোকে স্কুলে পাঠাচ্ছি, সাইকোলজিক্যাল ব্যাপারগুলো বুঝতে হবে যে বাচ্চারা কি হয়, 7 ঘন্টা স্কুলে ওরা বসে থাকে, ওদের মেন্টাল একটা মানে প্রেশার হয়ে যায়, ওরা ফ্যাটিক হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। যখনই স্কুল থেকে বাইরে বেরোয়, সেই যে স্কুলের পড়াশোনা, স্যারদের চাপ, এই কথা ওই কথা, দেখবেন যখনই স্কুল থেকে বেরোলো, ঠিক যেমন আমরা কাজ থেকে বেরোলে একটু রিল্যাক্স হই, ঠিক সেরকম স্টুডেন্টরা একটু স্কুল থেকে বেরোলে রিল্যাক্স হয়। যখনই ও রিল্যাক্স হবে, তখনই এই 5-7 জন বাচ্চা যখন ওরা বাড়ি থেকে ফিরছে, একই জায়গায় বাড়ি, কাঁধে হাত দিয়ে যাচ্ছে, গল্প করতে যাচ্ছে, কিছু ছেলে আছে রাস্তার উপরে উঠে যায়, কিছু রাস্তার উপরে উঠে, কিছু রাস্তার সাইডে থাকে। তো এই সময় কি হয়, অ্যাক্সিডেন্ট বেশি হয়, কারণ সে রিল্যাক্স মুডে থাকে, সচেতনতার অভাব দেখা দেয়। তো এইগুলো আপনাদের খেয়াল রাখতে হবে, বাচ্চাদেরকে বলবেন। সবসময় মনে রাখবেন, একটা বাচ্চা, যে বাচ্চাটাকে আপনি ছোট থেকে জন্মের পর থেকে বড় করার চেষ্টা করছেন, পার্থিব জগতে ওর স্বপ্ন পূরণ করার জন্য আপনারা প্যাকেজ তৈরি করেন। কিরকম প্যাকেজ?
সেই প্যাকেজটা হচ্ছে আপনি তাকে ভালো খাওয়া দাওয়া দেবেন, ভালো স্কুলে পড়াবেন, ভালো টিউশন দেবেন, তার নিউট্রিশনের অভাব যাতে না হয় সেই জন্য আপনারা সব রকম খেয়াল রাখেন। এটা একটা প্যাকেজ। আপনি ভাবছেন যে আমার ছেলেকে যদি এইভাবে মানুষ করি, সে কিন্তু বড় হয়ে মানুষের মতো মানুষ হবে এবং সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত হবে। কিন্তু আপনি একবার ভেবে দেখেছেন যে এই ছেলেটা যখন আপনি রাস্তায় বের করবেন, তাকে তো রাস্তায় বের করতেই হবে। আপনি তো বাড়িতে বসে আর ইঞ্জিনিয়ার ডাক্তার বানাতে পারবেন না, রাস্তায় আপনাকে বের করতেই হবে। তো রাস্তায় বের করতে গেলে আপনাকে মোড অফ ট্রান্সপোর্ট ইউজ করতে হবে। বিভিন্ন রকম মোড অফ ট্রান্সপোর্ট আপনি যখনই ইউজ করবেন, তাহলে সেই মোড অফ ট্রান্সপোর্টের কি সচেতনতা আছে, কি সেফটি আছে, সেই সেফটিগুলো আপনাকে ফলো করতে হবে। আমরা কিন্তু এই ক্লাসটাকে কেউ দিই না, যার জন্য কলকাতা পুলিশ সবসময় স্কুল, ক্লাস এবং মাদ্রাসা এই সমস্ত জায়গাগুলোতে আমরা গিয়ে এই ক্লাসটা আমাদের তরফ থেকে দিচ্ছি। আমরা দিচ্ছি মানে আপনারাও বাচ্চাদেরকে বোঝাবেন। যদি আমরা এই প্যাকেজটাকে ঠিক না রাখি, মোড অফ ট্রান্সপোর্টটাকে আমরা যদি মাথায় না রাখি, তাহলে কি হবে? যে কোনো সময় আপনি সব দিয়ে রেখেছেন বাচ্চাকে, আপনি মনের মধ্যে একটা স্বপ্ন বেঁধে রেখেছেন আমার ছেলে বড় হয়ে একটা কিছু হবে। প্রত্যেক বাবা মায়ের স্বপ্ন থাকে, বাবা মার ঠিক সেরকম ছেলেদের স্বপ্ন থাকে, বাচ্চাদের। কিন্তু ও যখন এইরকম কোন অ্যাক্সিডেন্টের কবলে পড়ে যাবে, যেটা সম্বন্ধে আপনি কখনো ভাবেননি, যেটা সম্বন্ধে আমরা কেউ ভাবি, তাহলে এই যখন অ্যাক্সিডেন্টের কবলে পড়ে যাচ্ছে, তাহলে আপনার কি হলো? প্যাকেজটা নষ্ট হয়ে গেল। তাহলে একদম ছেলেটা কি হলো? মোরালিটি নষ্ট হবে, সে মোটিভেটেড হবে। এই জায়গাগুলোতে আপনাদের ভাবতে হবে। সেই জন্যই এই ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাসে অবশ্যই থাকা দরকার, যার জন্য কলকাতা পুলিশ নিয়ে এসছে। রাস্তায় যখন অ্যাক্সিডেন্ট হয়, সবার প্রথমে কষ্টটা হয় কিন্তু পুলিশের। কারণ ধরুন এইরকম স্টুডেন্ট হলে তারও মারাত্মক হতে পারে। আমরা সবার আগে, আপনি যে বাচ্চাটাকে বাড়ি থেকে স্কুলে পাঠিয়েছেন, সে যখন বাড়ি ফিরবে, আপনি ভাবছেন 2 বাজে, এবার ছেলে আমার ফিরবে, একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো। ঠিক সেই সময় আপনার কাছে আননোন কল থেকে ফোন যাবে যে আপনি কি অমুকের বাবা? শুধু এই কথাটা বলার অপেক্ষা। আমরা যারা সংসার করি সবাই জানি, আননোন ফোন এলে যদি আপনার ছেলের নামে, আপনি কি আয়নের অমুক বলছেন, বাবা বলছেন, দেখবেন আপনার হার্টবিট 72 থেকে 100 হয়ে গেছে। তো এই জায়গাটাতে আমরা ফিল করতে পারি, এই জায়গাটা আমরা চাই না যে কখনো কোনো বাবার সঙ্গে বা কারোর সঙ্গে হোক। এটাকে আপনাদের বুঝে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি নিজেকে সেফটি দিতে পারছেন, নিরাপত্তা দিতে পারছেন, ততক্ষণ কিন্তু আপনি পুরোপুরি আপনার ছেলের সাকসেস দেখতে পাবেন না। সেই জন্য সবাইকে বলি, ছোটখাটো সিগন্যাল বা রেড লাইট, ইয়েলো লাইট, এগুলো নিয়ে আমি বেশি বলবো না। আমার সার্জেন্ট বলেছে আপনাদেরকে প্যাকেজ জিনিস চিন্তা করুন। সেটা হচ্ছে আমাকে রাস্তায় বেরোতে গেলে আমি যেমন সাবধান হব, আমি যেমন সচেতন হব, আমার ছেলেও সচেতন হবে। আগামী দিন না হলে আপনি বড় সময় বলতে পারবেন না, আপনার ছেলে যখন বড় হয়ে 17 বছর বয়স হবে, সে লাইসেন্স চাইবে, এই গাড়ি চাইবে, আপনি তাকে না করতে পারবেন না। কারণ আপনি শিখেছেন তো এইভাবেই, আমরা তো শেখাই তো এইভাবে। ছেলে মোবাইল চাইলো, মোবাইল দিয়ে দিলাম, বাইক চাইলো, বাইক দিয়ে দিলাম, নিজে হেলমেট পরলাম না, ছেলেকে হেলমেট পরালাম না। তো এই তো সব শেখাচ্ছি। অতএব এগুলো থেকে দূরে থাকতে গেলে সবার আগে ট্রাই টু চেঞ্জ ইউর সেলফ। আগে নিজেকে চেঞ্জ করুন, নিজেকে চেঞ্জ করলে বাচ্চারা চেঞ্জ হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে বলি, বাবা তোমরা শোনো, রাস্তায় যেহেতু এই দরবারে আছো, সামনেই মেন রাস্তা, কখনোই রাস্তা পার হওয়ার সময় কোনো রকম ঝুঁকি নেবে না। যদি মনে হয় কোনো সমস্যা হচ্ছে, বড়দের হেল্প নাও। আর যখন এখান থেকে ছুটি নিয়ে বাড়ি যাও বা কোনো প্রোগ্রামের পর থেকে, বড়দের জন্য বলছি, যখন ছুটি মানে এখান থেকে প্রোগ্রাম শেষ করে বাড়ি যাচ্ছেন, নিজেদের সেফটি অবলম্বন করবেন, হেলমেট পরবেন। গাড়ির যে মেকানিক্যাল পার্ট আছে, সেই মেকানিক্যাল পার্টটাকে আপনারা অবশ্যই ঠিক রাখবেন। ভাঙড়ের বুকে আমরা অনেক গাড়ি দেখেছি, অনেক এখনও দেখছি মোটরসাইকেল, যার সামনে নাম্বার প্লেট নেই, পেছনে নাম্বার প্লেট নেই, আবার থাকলেও হাফ ভাঙা আছে। দেখেছেন না কেউ আছে এরকম? হাফ ভাঙা আছে। আচ্ছা, সামনে নাম্বার নেই, পেছনে নাম্বার নেই, সামনে 4টে বস্তা, পেছনে 4টে বস্তা, বিস্কুটের ফেরি করছে, কেউ হয়তো মাছ ব্যবসা করছে। আপনি করছেন, করুন, গরিব মানুষ এরকম করবে, কিছু করার নেই। কিন্তু এসবের উপরেও কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। আপনার উপরে, আপনার জীবিকার উপরে আপনার পরিবার নির্ভর করছে, আপনার উপরে আপনার বাড়ির 4 জন নির্ভর করছে। একটা সেকেন্ডের ভুল, একটা মোমেন্টের ভুল, একটা ফ্র্যাকশনের ভুল কিন্তু আপনার জীবনকে পুরো বদলে দিতে পারে। সেই জন্যই সেইগুলো আপনি মাথায় রাখবেন, মনে রাখবেন।
আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং ট্রাফিক অ্যাওয়ারনেস নিয়ে যেগুলো বললাম সেগুলো একটু মাথায় রাখবেন, নিজেদের জন্য, নিজের পরিবারের জন্য। আসসালামু আলাইকুম। আচ্ছা, এবার আমাদের থানার সার্জেন্ট মনীষ পান্ডে সাহেব, উনি আপনাদের বিশেষ কিছু বক্তব্য রাখবেন। নমস্কার, আমার নাম হলো সার্জেন্ট মনীষ পান্ডে, বিজয়গঞ্জ বাজার থানাতে পোস্টিং আছে। দুটো ব্যাপারে আজকে আমরা কথা বলবো, একটা ট্রাফিক অ্যাওয়ারনেস, একটা সাইবার অ্যাওয়ারনেস। স্যার তো সব পয়েন্টই কভার করে দিয়েছে, আমার বলার মতো কিছু জায়গা পাইনি, তাও আমি একটা জিনিস জিজ্ঞেস করব, আমরা কেন বলি হেলমেট পরতে? কে বলতে পারবেন? হেলমেট পরতে কেন বলা হয়? এটা সেফটির জন্যে। যখন আমরা বাইক চালাই কোনো সেফটি থাকে না, ডাইরেক্ট কন্ট্যাক্ট আছে। পড়ে গেলে হাত ভেঙে যেতে পারে, পা ভেঙে যেতে পারে। হাত পা ভাঙলে কি হলে, প্লাস্টার হলে আবার ঠিক হয়ে যাবে। অর্গান, সাপোজ করুন চোখ, কিডনি, লিভার সব ট্রান্সপ্লান্টে পাওয়া যায়, কিন্তু ব্রেন এরকম জিনিস, সেটা ট্রান্সপ্লান্টে পাওয়া যায় না। মাথা থাকলে সব থাকবে, তাই জন্য হেলমেট পরতে বলা হয়। আর ডকুমেন্ট, কেন পুলিশ রাস্তায় গাড়ি দাঁড় করে ডকুমেন্ট চেক করে? কে বলতে পারেন? দুটো কারণ আছে। প্রথমে, ডকুমেন্টস ভ্যালিড আছে কিনা। সেকেন্ড, এই যে গাড়িটা আপনি চালাচ্ছেন সে আপনারই গাড়ি না কেউ চুরি করে নিয়ে যাচ্ছে গাড়িটা। দেখবেন অনেকজন সেকেন্ড হ্যান্ড গাড়ি চালাচ্ছে, নাম ট্রান্সফার হয়নি, সে গাড়ির আগের মালিক, সে ওই গাড়িতে কোনো ক্রাইম আছে কি নেই আপনি জানেন? জানেন না। তো যখনই কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি নেবেন, নামটা অবশ্যই ট্রান্সফার করাবেন। যতদিন নাম ট্রান্সফার হচ্ছে না, ওই গাড়িতে হাত দেবেন না। কেন কি, সেই গাড়িতে যদি আগে কোনো ক্রাইম থাকে সেটা আপনার ঘাড়ে পড়ে যাবে, আপনি লায়াবল আছেন। তখন বলবেন আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছি, জানি না, ট্রান্সফার হয়নি, পরে করিয়ে নেব। এবার আমি বলবো সাইবার ক্রাইমের ব্যাপারে। এখন ক্রাইম একটাই হয়ে গেছে, সাইবার ক্রাইম। মারামারি সব কমে গেছে, এখন চিটিংবাজ অনেক সিয়ানা হয়ে গেছে। বাড়িতে বসেই সব ক্রাইম করে দিচ্ছে। কিভাবে? ফোনের মাধ্যমে, অনলাইনে হবে। হ্যাকাররা এক্সপার্ট হয়ে গেছে। ফেসবুকে দেখবেন যত অফার আসছে, এইখানে পয়সা ইনভেস্ট করুন, দুদিনের মধ্যে ডাবল হয়ে যাবে। কিন্তু ইনভেস্ট করলে পয়সা আর ফেরত পাওয়া যাবে না। আপনার কাছে ফোন আসবে, আমি অমুক ব্যাংক থেকে বলছি, আপনার কেওয়াইসি আপডেট হয়নি, আপনার এটিএম কার্ড নাম্বারটা বলুন আর ওটিপিটা বলুন, পিন নাম্বারটা বলে দিলেন, সঙ্গে সঙ্গে পয়সা কেটে গেল। হয়েছে কারো সঙ্গে? কাউকে নিজের ব্যাংকের ডিটেলস, ব্যাংক রিলেটেড কোনো ডিটেলস কারোর সঙ্গে শেয়ার করবেন না। যেই হোক, ফোনে বলুক আমি ব্রাঞ্চ ম্যানেজার বলছি, আরবিআই থেকে বলছি, ব্যাংকের ডিটেলস কাউকে বলবেন না। যদি ব্যাংক জানতে চায় বলবেন আপনি আমাকে লিখিত পাঠান, আমি ব্রাঞ্চে গিয়ে দেখা করব, আমি ফোনও কোনো ডিটেলস দেব না। পরিষ্কার কথা বলবেন, ওভার ফোন কোনো আমি ডিটেলস দেব না। আমার ব্যাংকের পাসবুক বা এটিএম নাম্বার, পিন নাম্বার, ওটিপি কিছু শেয়ার করবেন না। বলে যদি আপনার জানতে হয় আমাকে চিঠি পাঠান, আমি ব্রাঞ্চে এসে দেখা করছি, তখন দেখবে ও ফোনটা কেটে দেবে। যেই বলবে, নাহলে বলুন সামনে আসুন আমি দেব। অনেকজন বলে অমুক এই লোনের অফার আছে, ইনস্ট্যান্ট আপনি পেয়ে যাবেন,
অনেক মানুষের টাকা দরকার থাকে, বলবে 10,000 টাকা ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আপনাকে 1 টাকা অ্যাকাউন্টে পাঠাবে, বলে অ্যাকাউন্টটা চেক করা হচ্ছে, 1 টাকা প্রথমে 100 টাকা পাঠিয়ে দেবে, 100 টাকা পাঠিয়ে দেবে, বলবে আবার আমি ডিটেলস ওটিপিটা পাঠাচ্ছি, এটা বলুন। আপনি যে ওটিপিটা বললেন 10,000 আপনার অ্যাকাউন্ট থেকে কেটে গেল উল্টো। ইনস্টাগ্রামটা সাবধানে হ্যান্ডেল করবেন। যদি কেউ ইনস্টাগ্রাম ইউজার আছে, এখানে ইনস্টাগ্রাম কেউ ব্যবহার করেন, দেখবেন ওর মধ্যে অনেক ফেক ডিটেলস আছে। এই কাপড় কিনে নিন। ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে কোনো জিনিস পারচেস করবেন না, বা কোনো লিঙ্কে যাবেন না। আপনি দেখছেন, রিল দেখছেন ঠিক আছে, কিন্তু কোনো জিনিস পারচেস করতে গেলে পারচেস করবেন না, বা ইনভেস্ট করতে বলে করবেন না। বা বলবে মেম্বার হয়ে যান, রেজিস্ট্রেশন করুন, মেম্বার হয়ে যাবেন, ওটা করবেন না। আর একটা জিনিস বলতে চাইছি, সবাই তো মোবাইল ঘাঁটি, আপনার চেনাশোনা নাম্বার থাকলে সবার নাম্বার সেভ আছে। আননোন নাম্বার থেকে কোনো ভিডিও কল আসে, আননোন নাম্বার থেকে, যে নাম্বারটা আপনার মোবাইলে সেভ নেই, সেই নাম্বার থেকে ভিডিও কল যদি কেউ করে, ওই ভিডিও কলটা ধরবেন না। কেন বলছি? মানে নোংরামির জন্য যেটা হয়, আপনি ভিডিও কলটা রিসিভ করলেন, সামনে দিকে কোনো মেয়ে আছে, আপনার কি হলো, ফেসটা ক্লিক করে নিল, সে ওইটা এডিট করে দেখাবে একটা পুরুষ সঙ্গে একটা মহিলা আছে বাজেভাবে। এবার সে ফটোটা আপনার পাঠাবে, ব্ল্যাকমেল করবে, আপনি আমাকে 5 লাখ টাকা দিন, 50,000 টাকা দিন, যার যেরকম ক্ষমতা থাকবে ডিমান্ড করবে। না দিলে আমি এই ভিডিওটা শেয়ার করে দেবো আপনার ফেসবুকে। তো সেই ফেসবুকে কে কে আছে, আপনার বন্ধু আছে, আপনার বাড়ির লোক আছে, শাশুড়ি আছে, জামাই আছে। মানুষ লজ্জা দিয়ে বলে ঠিক আছে ওটা শেয়ার করবেন না, আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি, এটাই বলে। এটা হয়েছে, রোজ হচ্ছে। তাই জন্য আননোন নাম্বার থেকে ভিডিও কলটা রিসিভ করবেন না। এইটা করতে গেলে মানে মান সম্মান তো যাচ্ছেই যাচ্ছে, আর প্রাইভেসিটা রিলিজ হয়ে যাচ্ছে। তো যে নাম্বার আপনার চেনাশোনা আছে, সেই নাম্বার থেকে ভিডিও কলটা রিসিভ করবেন। এটা বারবার বলছি, বাচ্চারা যারা আছেন, বয়স্ক লোক আছেন, ওরা দেখে সফট কর্নার কি আছে, যারা বয়স্ক আর বাচ্চা আছে এরাই। এই আমাদের অনুরোধ থাকলো, আপনারা দেরকে অনুরোধ করা হচ্ছে যে বাচ্চাগুলো আছে, বাবাকে রিকোয়েস্ট করবে যখন বাইক নিয়ে বেরোবে, বাবা হেলমেট পরে নাও। আর বড়দেরকেও অনুরোধ করব, আপনাদের ছেলে মেয়ে যদি বাইক চালায়, যখন বাড়ি থেকে বেরোচ্ছে, বাবা হেলমেট পরে যা। এটা সবার সেফটির জন্য, ঠিক আছে? এইটাই বলে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। আচ্ছা, আমাদের আলোচনা মোটামুটি শেষ হয়েছে, কিন্তু যে আলোচনাগুলো হলো, এইগুলো যার কথা মতো আপনারা অঙ্গীকারবদ্ধ হবেন, যার সামনে আপনাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে, আমি আমাদের পুজো করে দিচ্ছি, শেষ বক্তব্য এবং উনি দেবেন এটা। আসসালামু আলাইকুম। উপস্থিত সুধী মণ্ডলী, দীর্ঘ সময় আমরা এই আলোচনাগুলো শুনেছি। এখন শুধু শোনা নয়, আমাদের প্রয়োজন হলো জীবন ব্যবস্থায় কাজে লাগানো। যদি কাজে লাগানো না হয় তা শুনে কোনো লাভ হবে না। আমরা দেখেছি অনেক সময় আমাদের বাপেরা বা মায়েরা হয়তো বাইক নিয়ে যাচ্ছে, মাঝে একটা বাচ্চা বসে আছে, বাচ্চার মাথায় আর হেলমেট নেই,
কিন্তু ওই যে ভবিষ্যৎ, ওই বাচ্চারা যে আগামীতে ভবিষ্যৎ, ওর যে আগে হেলমেট দরকার, আর আমরা সেটা বাদ দিয়ে আমরা বড়রা হেলমেট মাথায় দিয়েছি আর বাচ্চাদের হেলমেট মাথায় দিয়ে দিই। তাই যেসব বাচ্চারা আছে মাদ্রাসায়, যদি তোমরা কোনো দিন বাইকে ওঠো, যদি তোমাদের গার্জেনের মাথায় হেলমেট থাকে, তোমরা বলবে আগে আমাদের মাথায় হেলমেট দিয়ে দাও, কারণ আমাদের জীবনের মূল্য আছে, তোমার জীবনের মূল্য নয়। পাশাপাশি যারা বয়স্ক মানুষ আছে তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের সন্তানদেরকে হেলমেট ছাড়া জীবনে কোনোদিন বাইকে তুলবেন না। পরের জিনিস হল, এক্ষুনি মোবাইলের অবস্থা খুব খারাপ। আমাদের ছোটোবেলা দেখেছি আমরা সব ছেলেরা, কেউ লাটুম খেলাতো, গুলি খেলাতো, বা হাডুডু খেলাতো, গোলা খেলাতো, কিন্তু এখন হয়েছে কি, ছেলে মেয়ে সবাই মোবাইলে বসে রয়েছে। মাঝে মাঝে আমি দেখেছি, এই ভাঙড় থেকে যখন আমি রিক্সায় করে ফিরে আসি, এই একটা ইউটিউবে দিয়েছিলাম যে একটা মহিলা, তার বয়স কত আমি বলতে পারছি না, শীতের সময় বোরখা পরে ডান হাতে সে মোবাইল দেখছে আর বাম হাতে সে সাইকেল চালিয়ে আসছে, ভাঙড় থেকে 91 দিকে আসছে। তো যদি তার সামনে একটা কেউ আসে আর ব্রেক মারবে কি বেল মারবে, বেল মারার ক্ষমতা নেই, ডান হাতে তার মোবাইল আছে। তাহলে যদি তারা নিজে মনে করে এই যে রাস্তা আমার নিজস্ব রাস্তা, আমি বেপরোয়াভাবে চলতে পারি, তাহলে যখন তখন অ্যাক্সিডেন্টে মারা যাবে। আমাদের এগুলো চলতে হবে, শুধু ছেলেদের না, মেয়েদের না, সবাইকে। এই যেমন আমার এখানে মুরগি আছে, ইসমাইল আছে, সেই একটা ছেলে আছে ইসমাইল, ও এবারে আমার এখানে 9 না 10 থেকে সাইকেল দিচ্ছে বিডি অফিসে। ও যাচ্ছে বেপরোয়াভাবে এবং বাইক চালাচ্ছে এবং ভিডিও করতে করতে যাচ্ছে। বোধহয় ভাঙড়ে এই ওপারে ট্রাফিক পুলিশ ধরেছে, ও সেখানে আবার মেজাজ দেখাচ্ছে, আমার আব্বা জমি কমিটির মেম্বার, মেজাজ দেখাচ্ছে সেখানে। বয়স কত, ক্লাস 10-এ পড়ে, মানে কত বয়স, 15-16 বছর বয়স। ওখান থেকে আমরা পুলিশরা আমার কাছে ফোন করলো যে তোমার শিক্ষকের ফোন করো। আমার কাছে ফোন করলো, আমি বলি পাশায় ঘা দিয়ে কষিয়ে দিয়ে ছেড়ে দেন। তা বলছে না, মাদ্রাসার ছেলে আর মারবো রে, আর দিনটা ছেড়ে দিতে, জীবনে যেন এরকম কাজ না করে। তোমাদের শিক্ষা নিতে হবে, তোমরা ছাত্র, তোমরা ভবিষ্যৎ, আগামীতে তোমাদের দেখে মানুষ শিখবে। অনেক সময় দেখা যাচ্ছে স্যাররা যে বলছিলেন যে গাড়ি আসছে, আমি বেপরোয়াভাবে মনে করছি আমি পার হয়ে যাব। আচ্ছা, আমি যদি 1 মিনিট দাঁড়িয়ে যাই, আমার জীবনের দামটা তো আগে বেশি। 1 মিনিট দাঁড়ালে এমন কিছু হবে না, আমি দাঁড়িয়ে যাব। রাস্তা যখন আমি ক্রস করছি, একবার ডান দিকে তাকাবো, একবার বাম দিকে তাকাবো, আরেকবার ডান দিকে তাকাবো, দরকার পড়ে ফের আরেকবার বাম দিকে তাকাবো। যদি দেখি পুরোপুরি যাওয়ার মতন অবস্থাতে যাবো না, দাঁড়িয়ে যাবো। এবং বাচ্চারা যারা আছে, যদি মনে করো রাস্তা পার হতে পারবে না, বয়স্ক কোনো মানুষ থাকে, যেন পুরো পুলিশ অফিসার থাকে, কোনো সার্জেন্ট থাকে, তাদেরকে বলবে স্যার আমাদের একটু পার করে দিয়ে দেন, রাস্তা পার হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। আর যারা মোবাইল চালাচ্ছেন বিশেষ করে, তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ রাখবো, মোবাইলটা একটু কম ব্যবহার করুন, যতটা প্রয়োজন অতটা ব্যবহার করুন, তা নাহলে অনেক বিপদগ্রস্ত পড়ে যাবেন। আমার জানা একজন মহিলা আছে, আমার জানা, সে বাইরে থেকে, একটা বাইরের অন্য রাষ্ট্র থেকে তার ফোন এসেছে, প্রেম ঘটিত ফোন, এত সুন্দর মধুর কথা বলেছে যে দুজনাই মজে গেছে। এইবার তিনি বলছে আমি বাইরে থেকে তোমার জন্য এতটা গহনা পাঠাচ্ছি, তুমি এয়ারপোর্ট থেকে নিয়ে নিও। ওখান থেকে এবার এয়ারপোর্ট থেকে কি কোথায় থেকে একটা সাইবার ক্লেম এসছে যে তুমি একদম তোমার নামে এই পার্সেল এসছে, এতে এতটা সোনা ধরা পড়েছে, তুমি 10 লাখ টাকা নিয়ে এসো, তোমাকে অ্যারেস্ট করা হবে। সে ভয়তে জমি জায়গায় বিক্রি করে 10 লাখ টাকা দিয়ে দিয়েছে। তাহলে মোবাইল যেমন ভালো জিনিস তেমন খারাপ জিনিস, মোবাইল পুরো বিরাট খারাপ জিনিস। এখন দেখা যাচ্ছে মানুষ সবসময় মোবাইল নিয়ে বসে রয়েছে। চেষ্টা করবে বাইরের কোনো আননোন ফোন আসলে সেই ফোনগুলো অ্যাভয়েড করে চলে যাওয়া, এবং যদি কোনো ছবি আছে, কিছু আছে, নিজের কার্টুন দিয়ে সেখানে অনেক কিছু ক্ষতি করতে পারে। স্যারেরা বলছিলেন এই বিষয়ে সাবধানতা অবলম্বন করা হবে। এবং আমরা শিক্ষা নেব যে আজকের ওনারা যা আলোচনাগুলো করেছে, এই আলোচনা মোতাবেক আমরা আগামী জীবনে চলব। যদি এই শিক্ষা নিতে পারি, তাহলে আজকের আমাদের এই আলোচনাটা সার্থক হবে। আর যদি শিক্ষা না নেই, তাহলে আমাদের কোনো মূল্য থাকবে না। তাহলে আমরা এই শিক্ষাটা নেব তো আজ থেকে,
যে হেলমেট ছাড়া না আপনাকে চলবো না। এই আমার একটা মুরিদ জাকির হাজি সাহেব গত সপ্তাহে আপনার সামনে আলোচনা করছিলেন, তো এই সামনে বসেছিলেন, ওনার সামনে ফেরার সময় দেখা যাচ্ছে উনি এই বামনপুকুরে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে আমার মোবাইল থেকে কথা আছে, মাথায় হেলমেট ছিল। আমি জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি, বলছে আমার সামনে লরি যাচ্ছে, লরি ব্রেক মেরেছে, কিন্তু আমিও ব্রেক মেরেছি, কিন্তু আমি আর কিছু বলতে পারছি যে কিভাবে অ্যাক্সিডেন্ট ঘটলো। হেলমেট লরিতে গিয়ে ধাক্কা লাগলো, মাথায় হেলমেটটা একদম পুরো ভেঙে এই ধারে বসে গেছে, মাথা ফ্র্যাকচার হয়েছে, এই ধারে সব কেটে গেছে, সমস্ত মুখ টুক কেটে গেছে, একটা হাত ভেঙে গেছে। শুধু হেলমেটটা ছিল বলে সিটি স্ক্যান করে বলছে বেঁচে গেছে। তাহলে হেলমেট আমাদের জন্য, আমাদের যেমন ইসলামী শরিয়াত ভাষায় বলা হয় যে ফরজ আইন, অবশ্যই জরুরি করতে হবে। হেলমেট ছাড়া আমরা গাড়িতে চড়বো না, সে যে গাড়ি হোক না কেন। সে যদি আমি এ গাড়ি ব্যাটারি গাড়ি হয় আর যে গাড়ি হোক, হেলমেট ছাড়া চলবো না। আমার একটা মানুষের একটা ছেলে আছে খুশি, ও যখন তখন চল, ওর কোনো হেলমেট লাগে না। বারবার আমি বলছি হেলমেট নিয়ে ব্যবহার করো, হেলমেট ছাড়া চলো না। আর গাড়ি চেষ্টা করবে 20 থেকে 30 কিলোমিটারের মধ্যে রেখে দেওয়ার জন্য। এছাড়া যখন গাড়ি চালাবে তখন যদি ফোন আসে, ফোনটা বন্ধ রেখে দেবে। আমার জীবনের মূল্য বেশি। আমি গাড়ি চালানোর সময় অনেক সময় দেখা যাচ্ছে গাড়ি এক হাতে হ্যান্ডেল ধরে এক হাতে মোবাইল কথা বলছি। আমি দেখেছি আমার ছেলেরাও করে। আমি এগুলো মানা করছি, এগুলো চলবে না। হয় গাড়ি দাঁড় করাও, আর না ফোন ওইভাবে রেখে দাও, পরে ঘুরিয়ে করা যাবে যদি তোমার প্রয়োজন মনে করো, ফোনটা পরে করে নেবে, কারণ জীবনের দাম বেশি। এইবার যদি কেউ বলে যে না আমি মরে যাবো, তাই আর আমার আর কোনো মূল্য থাকবে না। এখন তুমি মরবে আরেকজন করে মেরে দিতে পারো। তুমি বেপরোয়া গাড়ি চালাচ্ছ, তুমি মরে যেতে পারো। তা তুমি মরে গেলে একটা লোক মরে যাবে, তুমি যে আর কাকে মেরে দেবে তার তো ঠিক নেই। হয়তো দেখা যাবে তুমি বেঁচে যাবে, সেইটি মারা যাবে। তাই আমরা চেষ্টা করব, আমি যেমন নিজে বেঁচে থাকবো তেমনি অপরকেও বাঁচানোর চেষ্টা করব। আমরা সবাই সেফ সাইড হিসেবে চলাফেরা করব, রাস্তাতে ভালো কাজ দেখাশোনা করে হেলমেট সঙ্গে। আর বিশেষ করে যে কথা আমি প্রথমে বলছিলাম যে আমরা গাড়ির যেমন হেলমেট রাখবো, কাগজপত্রকে রাখবো, এবং আমরা ড্রাইভিং লাইসেন্স রাখবো। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাবো না। প্রায় দেখি আমার কাছে ফোন আসে, অমুক পুলিশ ধরেছে একটু দেখান, অমুক পুলিশ ধরেছে একটু দেখান। আমি কাকে দেখাতে যাব? এটা তো বেআইনি কাজ। আর বিশেষ করে গাড়িতে বেআইনি জিনিস বহু জিনিস চলে। তাই আমি চেষ্টা করবো ওনারা যে উদ্দেশ্য নিয়ে এসেছেন সেই উদ্দেশ্য সফল হবে যদি আপনারা এখান থেকে শিক্ষা নিয়ে ফিরে যেতে পারে। তাহলে আপনারা এই শিক্ষা নেবেন যে হেলমেট ছাড়া গাড়ি চালাবেন না, এবং বাইক যদি গাড়ি চালানোর সময় যদি কারোর মোবাইলে আসে মোবাইল চালাবেন না। রাস্তা দেখে পার হবেন, প্রয়োজন পড়ে 1 মিনিট দাঁড়িয়ে যাবেন। জীবনের দাম আগে বেশি, সময়ের থেকে জীবনের মূল্য বেশি। আমি 1 মিনিট আগে যেতে পারবো, আমি 1 মিনিট পিছিয়ে যাব, কোনো প্রয়োজন নেই আমার, আমি দাঁড়িয়ে যাব। আর বিশেষ করে বাচ্চাদের বলছে তোমরা রাস্তা পার হওয়ার সময় যদি অসুবিধা হয় দাঁড়িয়ে যাবে, আর 2 দিকে বারবার 1 বার 2 বার 3 বার 4 বার দেখে তারা পার হবে। আমি ধন্যবাদ দিচ্ছি ওনাদের যে ওনারা এসে এই শিক্ষাটা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আচ্ছা, সবাইকে বলে দিয়েছি, আপনার হুজুর বলেছেন। আমার তরফ থেকে ছোট্ট একটা বলছি যে যারা আগামী দিনে এই কথা শুনে হেলমেট পরবে বা রাস্তায় সাবধানভাবে গাড়ি চালাবে, তার একটা লিস্ট আমাদের বড় ভাইজানকে করতে বললাম। যারা যারা হেলমেট পরবে সেই লিস্ট বানাবো, আগামী অ্যাওয়ারনেসে তাদেরকে হেলমেট দেওয়া হবে কলকাতা পুলিশে, আমাদের ভাঙড় ট্রাফিকার তরফ থেকে। ধন্যবাদ। তাহলে আপনার চলে যাবেন কেন? হ্যাঁ, আমরা এখন এই ছেলেটাকে দেখেন 2023-24 সালে পশ্চিমবাংলায় উচ্চ মাধ্যমিক ফার্স্ট আমার মাথার ছাত্র, দুটো ছেলে ফার্স্ট সেকেন্ড করেছিল, দুটোই আমার মাথার ছাত্র। একে ফার্স্ট আর সেকেন্ড ছিল লাস্ট ম্যাচ। প্রত্যেক বছরে একটা তো ছেলে র্যাঙ্ক থাকে। এবছরে মনে আছে মাধ্যমিক বা আলিমে একটা ছেলে থাকতে পারে। ঠিক আছে তাহলে, ঠিক আছে।